5 আগস্ট হাসিনা পলানোর আগে আসিফ নজরুলকে ওয়াকার সাহেব ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে যায়। আসিফ নজরুলকে বলতে হবে যে সে কি কি করেছে ওই সময়গুলোতে, ক্যান্টনমেন্টে যায় কি কি ঘুটু করেছে এটা বলতে হবে, টাইম ধরে ধরে বলতে হবে, মিলে দিতে হবে কিন্তু আমাদেরকে। আসিফ নজরুলকে একা না, রাজনৈতিক দলগুলোরও ডাকিছিল। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নিয়ে কিছু কইতে চাই না, এগুলো একে তো বেকুব, 2 নাম্বার হীনবল, আর 3 নাম্বার অপদার্থ। ছাত্র জনতা বিপ্লব করে রক্ত দিয়ে হাসিনারে দেশ ছাড়তে বাধ্য করলো, তাই নেতা উল্টা ওয়াকার লিডারশিপ নিয়ে নিল, তাদের ক্যান্টনমেন্টে ডেকে না। 1975-এর 7ই নভেম্বরে ঠিক একই রকম ঘটনা ঘটেছিল। কর্নেল তাহের জিয়াউর রহমানকে ডাকিচ্ছে, শহীদ মিনারে আনতে চাচ্ছে, জিয়া আসতে চাচ্ছে না, বাধাও দিচ্ছে জিয়ার কমরেডরা, সেনা অফিসাররা। ওই মীর শওকত আছেন, মীর শওকত সবচেয়ে বেশি বাধা দিছিল। জিয়া যদি সেদিন শহীদ মিনারে আসতো না, তাহলে কর্নেল তাহের ক্ষমতা নিত। সেটা ভালো হইতো না খারাপ হইতো সেটা অন্য কালাপ, কিন্তু এটাই হইতেছে রাজনীতির হিসাব। জেনারেল নিয়াজের কি ক্যান্টনমেন্টে আত্মসমর্পণ করানো হয়েছে, সে কিন্তু চাইছিল ক্যান্টনমেন্টে আত্মসমর্পণ করতে, তারা ডেকে আনা হয়েছে রমনায়, জনগণের মধ্যে এসে আত্মসমর্পণ করানো হয়েছে। এটাই হইতেছে ক্ষমতার ক্যালকুলেশন, কার কোথায় ক্ষমতা সেটা দেখানোর জায়গা। এগুলো আমি কার কাছে যাইতেছি সেটা দিয়ে নির্ধারিত হবে আমি কার কাছে নত হইলাম। রাজনৈতিক দলগুলোকে বলতে হইতো এখানে আসেন, ঢাকা ইউনিভার্সিটিতে আসেন, ঢাকা ইউনিভার্সিটি আসতে না চলে ঢাকা ক্লাবে আসেন বা সেরাটনে আসেন, মানে একটা সিভিল জায়গায় আসেন। বিপ্লব হইলে ক্ষমতা থাকে রাজপথে, আপনি তো রাজপথে ডাকবেন তাকে, রাজপথের আশেপাশে ডাকবেন, আপনার টেরিটরিতে ডাকবেন, আপনি কেন তার টেরিটরিতে যান? বিপ্লব কি ক্যান্টনমেন্ট থেকে হয়েছে নাকি? ওই রাজপথ থেকে ক্ষমতা নিতে হয় একটা ঘোষণা দিয়া, এটা বলে প্রক্লেমেশন। ওইখান থেকে শুরু হয় আর এক নতুন রিপাবলিক। 1971-এ আমরা তাই করেছিলাম। মুজিবনগর সরকার কি কারো কাছে শপথ নিছিল? নেয় নাই। এই একইভাবে আমরা প্রক্লেম করতাম, বিপ্লবী সরকারের তরফ থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া হয়তো, যে খুশি দিত, এটা আসিফ নজরুল দিলেও কোনো অসুবিধা ছিল না। তারপরে আর্মি চিফ, থোলা চিফ, বিজিবি চিফ, র্যাব চিফ, নৌবাহিনী, বিমান বাহিনী চিফ টিভির সামনে এসে আনুগত্য প্রকাশ করতো। খন্দকার মোস্তাকের সরকারের সময় কিন্তু এই করা হয়েছিল। আর্মি চিফ উল্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিল, তাও সেটা লিখে দেওয়া হইলো না, লিখে কিন্তু নেয়নি, প্রিপারেশন নেয়নি। চিন্তা করেন, এটা আধা ঘন্টা বসে প্রিপারেশন নিল, তো একটা ভালো একটা স্পিচ দেওয়া যেত নি, তাহলে বোঝা যেত যে তোমরা একটা প্রিপেয়ার্ড হইছো। প্রথমে গেলে আসিফ নজরুলের সাথে পলিটিক্যাল লিডার ছিল, তো পরে ছাত্ররা আসলো। ছাত্ররা আসার পরে চায় নাই যে রাজনৈতিক নেতারা থাকুক, এটা আমি একজন পলিটিক্যাল লিডারের কাছ থেকে শুনছি, আমি ওইখানে ছিল, আমি নাম কইতে চাই না। তখন শুধু আসিফ নজরুল আর ছাত্ররা বসে আর্মির সাথে ঘুটু কইরা উপদেষ্টা পরিষদ বানাইলো। শোনা যায় একে আজাদ আছে না, এই যে দুর্বৃত্ত ব্যবসায়ী, সেও নাকি ঢুকিছিল এর মধ্যে, আর তার একটা টিভি চ্যানেল আছে, ওটিও নাকি মিটিং হয়েছে। ছাত্ররা বাদে একমাত্র সিভিল রিপ্রেজেন্টেশন ছিল যেটা আমরা জানি আসিফ নজরুলের, আর কারো না। কিন্তু এই উপদেষ্টা পরিষদ বানানোতে হয়তো প্রফেসর ইউনূসের 2-একটা ক্যান্ডিডেট আছে, যেমন নূরজাহান আপাজানি স্বাস্থ্য উপদেষ্টা, আবার শোনা যায় ডাক্তার বিধান রঞ্জন রায়। আমি তো উঠকা পাচ্ছি না যে উই ক্যান এর মধ্যে ঢুকিছে, ক্যানকে করে কোন কোয়ালিটিতে এর মধ্যে ঢুকেছে, কোন ক্রাইটেরিয়াতে। তো পরে শুনলাম যে প্রফেসর ইউনূসের স্ত্রীর নাকি পারিবারিক ডাক্তার, সত্য মিথ্যা জানি না, কিন্তু উনার উপদেষ্টা হওয়ার কোনো লাইন খুঁজে পাই নাই। কোন যুক্তিতে উনি উপদেষ্টা হয়েছেন? এই উপদেষ্টা মন্ডলী পুরো দায় কিন্তু আসিফ নজরুলের। সে কিন্তু বলেছিল আপনার উপদেষ্টা পরিষদ দেখে খুশি হবেন। হ্যাঁ, আমি ভাবিছিলাম যে কিছু ইন্ডিয়ান নায়িকা টাইকা না হবে উপদেষ্টা পরিষদে। আমি বলে এখনো আশা আছি, বুঝাও, শুনতেছি উপদেষ্টা পরিষদের আকার বাড়তেছে। আসিফ নজরুল আশা করি এবার আমাদের হতাশ করবেন না, খুশি করে দিবেন, আপনার প্লিজ লাগে। তুই একখান ইন্ডিয়ান নায়িকা ঢুকেন, কাজের কাজ তো কিছু করতে পারছেন না, একটা চেহারা দেখা শান্তি পেলামই নি, সমালোচনা কম করলামই নি। তো এই আসিফ নজরুল সংবিধানের আলোকে সরকার গঠনের উদ্যোক্তা। এই হাসিনার ফ্যাসিবাদী সংবিধান এটাকে টিকায় রাখার অন্যতম প্রধান কারিগর হইতেছে আসিফ নজরুল। বিপ্লবী চেতনার গোয়ামার মূল দায় আসিফ নজরুলের। এখন যা যা গ্যাঞ্জাম হচ্ছে না, যা যা প্রবলেম হচ্ছে, এর দায় সম্পূর্ণ আসিফ নজরুলকে নিতে হবে। এমনকি কাঁচামরিচের দাম যে একটা কাঁচামরিচের দাম যে 3 টাকা, এটার দায় আসিফ নজরুলের। কেন সেটাও আমি প্রমাণ করে দেব। 2 নাম্বার হইতেছে বিপ্লবী চেতনার যে একটা মরাল ডিফিট, নৈতিক যে পরাজয়, এটা আসিফ নজরুলের হাতে। কারণ ওই পিছে শেখ মুজিবের ছবি নিয়ে আবিষ্ করা, যে মুজিবের মূর্তি ভাঙা বিজয়কে চিহ্নিত করা হয়েছে, তার ছবি পিছে না রাখলে কি হইতো? আইনত তো কিছুই হইতো না, তাই না? ওরা তোকে মামলা দিত না, তাই না? কিন্তু আমরা মরালি হাই গ্রাউন্ডে থাকতাম, সেটা নিজের হাতে আসিফ নজরুল নষ্ট করেছে। আর এই পাওয়ারফুল উপদেষ্টা, যার আসলে অনেকেই কয় উপপ্রধান উপদেষ্টা নাকি, মানে আসিফ নজরুল, তার আশকারায় বিজেপির মিডিয়াতে ধর্ম উপদেষ্টা শেখ মুজিব বন্দনা করে। দেখেন, শুনেন আবার। লম্বা সওয়াল है, आराम से जवाब दे। Bangabandhu Sheikh Mujibur Rahman is it's a part of history. He is an architect of independent and sovereign country. His name, his contribution to the country cannot be erased, cannot be deleted. Cannot be deleted. His reward is honored by general people. তৌহিদ সাহেব ছবি রাখে পিছে, এমনকি নাহিদের রুমের ছবি মুজিবের। কেউ কেউ বলে আগে ছিল, এখন নাই নাহিদের রুমে। এক মুহূর্ত থাকবে কেন? ওইটাই তো বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা। আবার দেখেন ধর্ম উপদেষ্টা কি বলে। ফেসবুক কোনো সমাধান করে না।
আপনার ফেসবুকের কথাই আমি কথা ধরবো না। আপনি ফেসবুকে লিখে আমার যদি অপমান করতে চান, আমার বিশাল সাইবার টিম আছে, আপনাকে অপমান করার জন্য তারা দাঁড়িয়ে যাবে। আমি কোন শয়তান, কোন বেয়াদবকে এক সেকেন্ডের জন্য ছাড় দেব না। এরকম হুমকি কলে হাসিনার মন্ত্রীরাও কখনো দেয় নাই। কি উপদেষ্টা সাহেব, আপনার সাইবার টিম আছে, এটা প্রফেসর ইউনূস জানে, সেটা লেলাই দিবেন? হ্যাঁ, কারণ আপনাকে অপমান করেছে ফেসবুকে লিখে। আমার লিখে সিপি গ্যাং ছিল, আপনার কি খালিদ গ্যাং আছে? হ্যাঁ, আপনি এই কাজ করান আলেমদার দিয়া, খুব ভালো। হাসিনার মন্ত্রীরা কথা বলে নাই, হুমকি দেয় নাই। অনেকে বলে এই সরকারকে এত ক্রিটিসাইজ করা ঠিক না, এর একটু সময় টময় দেওয়া উচিত। সরকার হইতেছে বান্দরের মতো, ওই বান্দরের মতো। গল্প জানেন, এই যে এক রাজার এক বান্দর ছিল, সিংহাসনে বসার আগে বান্দরের পাছায় রাজার দুইটা বাড়ি দিয়েছে, বাড়ি দুইটা সপাং সপাং শব্দ দানা হচ্ছে। তারপরে সিংহাসনে বসতো। তো মন্ত্রীরা কয়, এটা অবলা প্রাণী, হুদাই মারেন কেন? সে তো কিছু করে নাই। সে তো রাজা কইতেছে যে আচ্ছা আজ থেকে মারবো না, দেখবেন নি কি হয়। তো পরদিন মাইর না খাইয়া বান্দর ভাবলো ভালোই তো, তো চুপচাপ বসে আছে। পরদিন আবার দেখে মারে নাই, তাহলে ভালো ভালো তো, কাছে এসে বসিছে। তারপরের দিন মার না খাইয়া কোলে উঠে বসিছে, তারপরের দিন মার না খাইয়া মাথায় উঠে বসিছে, তারপরের দিন মার না খাইয়া মাথায় উঠে পেশাব করে দিছে। তো সরকার হইতেছে ইনকা, মাইনের উপরে রাখবেন সোজা থাকবে, রুলারের মতো সোজা থাকবে। আচ্ছা আসেন আবার আসিফ নজরুলের বিষয় আসি। আসিফ নজরুল যেগুলো নিয়োগ দিছে সব কয়টা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, স্বার্থের সংঘাত বলে এটাকে বিদেশে। এটা কিন্তু বিদেশে হইলে একটা বিধিগিচ্ছিন্ন অবস্থা হয়ে যেত। বাংলাদেশে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে মামলা টামলা করা যায় না, কিন্তু কাজটা অনৈতিক। এই যে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল, কার সাথে পরামর্শ কইরা? আসিফ নজরুল এখন কবে, আমি তো দেই নাই, এটা শপথের আগে নেওয়া হয়েছে। কারণ তার সাথে যখন আলাপ হইতেছে আর্মি চিফে, তখন তো সে জানি আর আইন উপদেষ্টা কে হবে, তার সাথে ঘুটু করতেছে। শপথ নেওয়ার আগেই তাদের নিয়োগ দিছে। ওরে নিয়ে আমি একটা এপিসোড করিচ্ছি, হ্যাঁ ওটা কিন্তু ধর্ম একেবারে কচ্ছপের কামড় দিয়া ধর্ম। টাইম পেতেছি না, তাড়াতাড়ি আসবি। কিন্তু এই যে দেখেন, এই যে একটা জিনিস বলে দিয়ে যে প্রধান বিচারপতি আর অ্যাটর্নি জেনারেল একই সাথে ব্যারিস্টার ইশতিয়াকের চেম্বারে কাজ করা হলো একই সাথে। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না? এটা কোনোদিন হয়? আচ্ছা যাই, একটা জিনিস দেখি, আসিফ নজরুল আইনের ভুল ব্যাখ্যা দিয়ে মাহমুদুর রহমানকে কয়েকদিন জেলে রাখলো না? ওই জানেই না আইন। ধারা 401 সরকার চাইলেই দিতে পারে, এখানে দণ্ডিতকে আবেদন না করলেও রায় বাতিল করে দিতে পারে, বিনা শর্তে দণ্ড সম্পূর্ণ মৌকুফ বা স্থগিত করতে পারে। সেই ক্ষমতা সরকারকে দেওয়া আছে এই ধারায়। এই ধারার 2 উপধারা অনুসারে খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছিল। তো 401 ধারা অনুসারে আবেদন না করলেও দণ্ড মৌকুফ করতে পারে। কেন করা হইল না এটা? সাবের হোসেন চৌধুরীর একদিনে 6টা হত্যা মামলায় জামিন দিছে। আর আসিফ নজরুল কইছে উনি নাকি ভদ্রলোক। ওই প্রথম আলো কানেকশন আর কি, ওই আবার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। প্রথম আলো কানেকশন মানে মতিউর রহমান বড় কাগজে আগে কাজ করেছিল, তারপরে এসে প্রথম আলোতে। মতিউর রহমান এটা নেগোশিয়েট করেছে, আবার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসিফ নজরুল প্রথম আলোতে লেখে। সেই কিন্তু প্রথমে কইছিল আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে সে না। শুনেন, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না। ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে একটা স্ট্রং গ্রুপ দাঁড়ায় গেছিল। মাহফুজ দেখেন কি কইছিল, আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিব। নিষিদ্ধ করবো কিসের প্রক্রিয়া করবো? আওয়ামী লীগ যারা বিশ্বাস করে, আওয়ামী লীগে যারা ইমান আছে যাদের, তাদেরকে আমি কিভাবে ডিল করবো? তারা তো আমার সোসাইটিতে আছে, তারা তো নাগরিক। সবাই শ্রী চৈতন্য শাস্তিছিল। হ্যাঁ, এই একমাত্র এই বান্দা কয়ে গেছিল একের পর এক যে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এখনো কয়ে যাচ্ছে। সবাই মির্জা ফখরুল পর্যন্ত, জামাত পর্যন্ত মাফ করে দিল। ফল হইল কি? এটা এই যে দেখেন, এখন দেখেন মাহফুজ করছে কি 1 ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না। এটা টু লেট মাহফুজ। আমি প্রথম থেকে কইতেছি কি করতে হবে, বিজয়কে কিভাবে সংহত করতে হবে, পই পই করে বলছি। ছাত্রদেরকে কি করতে হবে, কি কি কর্মসূচি দিতে হবে, সবকিছু বলছি, সবকিছু। এমনকি পুলিশকে কিভাবে রিঅর্গানাইজ করতে হবে, কিভাবে ছাত্র পুলিশ বানাইতে হবে, সব বলে দিছি। এমনকি আহতদের, আপনারা জানেন না আহতদেরকে কিভাবে চিকিৎসা করতে হবে সেটা বলে দিছিলাম। কেউ কথা কানে তোলে নাই। চোর পলাইছে তো এখন বুদ্ধি বেড়াইতেছে সবার। আমি নিজে ছুটি নিয়ে অফিস থেকে দেশে যাইয়া বিপ্লবী শক্তিকে সংহত করার কাজ করতে চাইছিলাম, ফাত্তাই দিল না প্রফেসর ইউনূসের সরকার। এখন টনক রয়েছে সবার। আসিফ নজরুল জিন্দেগিতে কখনো রাজনীতি করে নাই। সংগ্রাম থেকে কিভাবে সংগঠন তৈরি করতে হয়, বিজয়কে সংহত করতে হয়, বিপ্লবী চেতনাকে কিভাবে জায়গায় রাখতে হয়, ইনস্টিটিউশনালাইজ করতে হয়, কিভাবে বিপ্লবী শক্তিকে, তার কিছুই সে জানে না, কোনোদিন সে করে নাই, জানার কথাও না। এমনকি সরকার কিভাবে চালাইতে হয় সেটাও জানে না। সরকারকে স্টেক হোল্ডারদের সাথে সব সময় ডায়ালগ করতে হয়। স্টেক হোল্ডারদের সাথে ডায়ালগ ছাড়া সরকার চালানো যায় না। স্টেক হোল্ডার কে?
সেটাই জানে না, ডায়ালগ তো দূরের কথা। যাই হোক, অনেক শান্তিং দিলাম আসিফ নজরুলের, তাই না? এটা রিকোয়েস্ট করি, শান্তি চুক্তি, ওর সাথে শান্তি চুক্তি করবো আর কি। তো আসিফ নজরুল, আপনার আর কিছু কমু না, যদি একটা রিকোয়েস্ট আমার রাখেন। কখনো তো কিছু চাই নাই, তো একটা জিনিস চাই দেখি, এই যে উপদেষ্টা পরিষদের আকার নাকি বাড়ানো হবে, পত্রিকার দেখলাম দেবপ্রিয়রে নিবেন, হ্যাঁ দেখলাম কোনো বেসরকারি মেডিকেল কলেজের কোন প্রফেসরে বানাইতেছেন, সত্য মিথ্যা জানি না, পত্রিকায় দেখেছি আর কি। আমার একটা বিশেষ অনুরোধ, 2 খান ইন্ডিয়ান নায়িকারে নেন উপদেষ্টা পরিষদে, মন্ত্রী হইলে নাকি মানুষের হৃদয় জয় করার চেষ্টা করতেন আপনি। হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা তুমি কোনো পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। এই কাজ করেন, মানুষের হৃদয় জয় করতে পারবেন কিনা জানি না, তাই আমার হৃদয় জয় করে দিবেন ইনশাল্লাহ। আমি অপেক্ষায় থাকলাম আসিফ নজরুল, আমারে খুশি করে দিয়েন।